रैगिंग कांडे छात्र मृत्यु घटना मेडिकल कॉलेज में जूनियर स्टूडेंट के साथ रैगिंग की खबर सामने आई है। विश्वविद्यालय हॉस्टले फिर बहिरागतদের টান 72 students of the college have been booked for ragging charges in the campus. হস্টেলে ছাত্র মৃত্যু Homicide not amounting to murder after the death of junior allegedly due to ragging. একটি পরিসংখ্যান বলছে দেশের র্যাগিং এর 30% ঘটনা মেডিকেল কলেজে হয়। ইউজিসির একটি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে দাবি করা হচ্ছে ভারতের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রায় 40% ছাত্র র্যাগিং এর শিকার হন, কিন্তু তার মধ্যে প্রায় 90% ছাত্রই এই বিষয়ে কথা বলেন না। বিশেষজ্ঞরা মনে করেন র্যাগিং হ্রাস না হওয়ার পেছনে মূল কারণ প্রাতিষ্ঠানিক উদাসীনতা। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং এখন একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। জুনিয়র বা নতুন ছাত্ররা প্রায়ই সিনিয়র ছাত্রদের দ্বারা হয়রানির শিকার হন। সে খবর আমার কাছে নেই। দরজাটা হাত করে খুলে রেখেছে, অচেনা লোকজনও তো ঢুকে যেতে পারে। তুমি কি বলো দিদি, আটকাতে পারলে না? দাদা শেষ পর্যন্ত গেল। সে ক্ষমতা আমার থাকলে তো হতোই। শোনো, তোমার মতো রোজগেরে বউ তো আমি নই। খেটে খাওয়া গৃহবধূ বলতে পারি। এই বাড়িতে আসার প্রথম দিন থেকেই সকলের দায় দায়িত্ব আমার ছিল বটে, অধিকার ছিল না, আজও নেই। তাই কাউকে আটকাবার ক্ষমতা যে আমার নেই সেটা তুমি বোঝো না। আজকে তুমি 5টা কথা বলতেই পারো, কিন্তু আমাকে বলে কি লাভ? কাকে বললে লাভ তো? তোমার দাদাকে? তিনি তো আজ কলকাতা যাবেনি। 1 মাস ধরে তো নানাভাবে বুঝিয়ে শুনেছি। তা কটা লোকাল ধরলো? প্রথমটা? হ্যাঁ, তবে গত রাতে চলে যেতে পারলে আরো অনেক বেশি খুশি হতো। সত্যি দাদার কাণ্ড যে কবে হবে? আরে আমার কাছে নয় নাই বা ভাবি, নিজের মেয়েটার কথা তো অন্তত একবার ভাবি। এইবার তুমি ঠিক আমার মনের কথা বলেছো। 1 মাস ধরে তো এই একটা অধিকার নিয়েই আমি বলছিলাম। এইবারে বউয়ের পাশাপাশি আমি তো পুতুলেরও মা। ওর ভবিষ্যৎটা তো আমাকেই ভাবতে হবে, নাকি মা হয়ে সেটা ভাববার অধিকার নেই আমার? কেন থাকবে না মা? আমার কাছে সব সময় সবার আগে তুমি। কখনো তোমার কথা শুনিনি এমনটা হয়েছে বলো তো? তবে আজ বাবার কলকাতা যাওয়ার সাথে তোমার অধিকার, আমার ভবিষ্যৎ, এইসবগুলো গুলিয়ে ফেলো না প্লিজ। বাবা যা করছে একদম ঠিক করছে। পিসিমণি কখন এলেন? একাই এসেছো? বুবলুকে নিয়ে আসোনি? না রে, একাই। তোদের বাড়িতে যেসব কাণ্ড কারখানা শুরু করেছিস তোরা, এর মধ্যে বাচ্চাদের না রাখি। বুঝিসই তো, বাড়িতে শ্বশুর শাশুড়ি আছেন, ভাসুর যা, তাদের কানে এখনো কিছু যায়নি। কিন্তু যেতে কতক্ষণ? আর বাড়িতে বাচ্চাদের যেটা বলতে নিষেধ করবো সেটাই তো সবার আগে বলবি। যা, অন্তত এইটুকু তো বুঝেছ। তাহলে নিজে মা হয়ে আমার সমস্যাটা বুঝতে পারছো নিশ্চয়ই। শোনো ঠাকুরজি, পরের মেয়েরা পরেরই থাকে, নিজের কোনোদিনও হয় না। আমার কথাই বাড়িতে চলবে কেন? ওহ মা, আবার শুরু করলে। আজ তো একটু পেশেন্স আনো। 1 মাসেরও বেশি সময় ধরে একটাই কথা বলেই চলেছো। এলে আমার নেত্রীকন্যা, দেশকে পাল্টে দেবেন উনি, সমাজ বিপ্লব। সন্তুতুল নির্মলতার বাড়ি থেকে যদি একটাও ফোন আসে, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নিস আর তোর বাবার কানেও দিয়ে দিস।
থেকে আমি যতক্ষণ ছিলাম কোনো ফোন আসেনি, আমি শিওর। তবে পরের কথা বলতে পারবো না। পিসমণি, পিসমণি, তুমি তো ওদের চেনো, তোমার মনে হয় তমগ্নর মা এমন কিছু বলতে পারে? জানি না বাবা, তোদের এত আধুনিক ধ্যান ধারণা তো আমাদের নেই। যেটুকু বুঝি সমাজ এখন তোদের মতো হয়ে ওঠে। আর বৌদিদি তো কিছু ভুল বলছে না, তমগ্নর বাড়ি থেকে আজ কিছু বলছে না বলে কোনোদিনই কিছু বলবে না তা কিন্তু ভাবিস না। তাতে এক মুহূর্ত লাগে রে। বুঝলাম। আসল বিষয়টা কি জানো তো পিসমণি? Even negative people can change for good one day. এই বিষয়টা তোমরা কেউ বিশ্বাসই করতে পারো না। দেখো, কেউ যেমন অপরাধী হয়ে জন্মায় না, আবার একজন অপরাধী যদি তার অন্যায় কাজগুলো বহন করে পজিটিভ হতে চায়, তাহলে তাকে তো আমাদের সহযোগিতা করা দায়িত্ব। এই এখন তো বয়স কত চলছে রে? 22। কেন 22 বছরে সমাজ পরিবর্তনের দায়িত্ব বুঝে ফেলেছিস দেখছি। কোনো না কোনো জেনারেশনকে তো এই দায়িত্ব নিতেই হবে, না হয় আমরাই শুরু করলাম। তবে শোন, আমার বাবা কৃষক ছিল, নিজের জমি ছিল কিন্তু অর্থবান ছিল না, কষ্ট করেই সংসার চালাতে পারে। তাই বলে আমাদের ভাই বোনদের পড়াশোনার কোনো খামতি রাখেনি। দিনের পর দিন ভালো খাবার খাইনি আমরা, কিন্তু বই খাতার অভাব হয়নি কখনো। বাবা বলতেন শুধুমাত্র শিক্ষার আলোই পরিবর্তন আনবে। কি পেলেন শেষ জীবনে? আমি যা ভাবছি সেটা তখন এখানে কেউ ভাবেনি বলে। শুধু শিক্ষা শিক্ষা বললেই তো আর হবে না পিসমণি। মানুষের জ্ঞান চাই, বুদ্ধি চাই, সঠিকভাবে ভাববার বিবেচনা চাই। ভগবান কি সব জ্ঞান বুদ্ধি বিবেচনা শুধুমাত্র তোর আর তোর বাবার মাথায় দিয়ে রেখেছে রে? আমাদের কি ভাবিস তোরা? মূর্খ, অবধ? আরে আমিও মাস্টার শেষ করে বিএড করেছি, হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াই, অশিক্ষিতের তালিকায় পড়ি না। ঠিক আছে, আমি এখন চেঞ্জ করে আসছি। তুমি কি স্কুল থেকে সোজা এলে? না, আজ স্কুলে যাই। বৌদিদি, বৌদিদি, আমার ভীষণ ভয় করছে, একটা ঝড় তো উঠবেই। আমরা সবাই নিজের নিজের মতো করে ভাবছি, তাই না? তোমার সংসারে দাদা গার্জিয়ান, কিন্তু আমার তো শ্বশুর শাশুড়ি আছেন বৌদিদি। তারা যদি কাল কিছু একটা বলে আমি কি বলবো বলো তো? দাদা এসব কিচ্ছু ভাবলো না, কারোর কথা ভাবলো না, শুধু সারাক্ষণ দাদাকে সাপোর্ট করে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। তুমি তো অন্তত মেয়েটাকে একটু শাসন করতে পারো। মেয়েকে ধমকে মেরে শাসন করে ঘরের মধ্যে আটকে রেখেও কি কোনো সমাধান হতো? আমার টেনশনটা তোমরা কেউ বুঝছো না। রাতে ঘুমোতে পারছি না, সন্ধ্যেবেলা সবার সাথে বসে টিভি দেখতে পারি না, এই বুঝি প্রসঙ্গটা উঠে আসে। নিজের ঘরে স্কুলের কাজের অজুহাতে চোরের মতো বসে থাকি। বউকে যদি বিষয়টা মেনে না নেয়, গুগলুকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো একবার ভেবে দেখেছো? তুমি কি আজকের দিনেও ঝগড়া করবে পিসমণি? যাকে মা বোধহয় টেনশনে চা দিতেই ভুলে গেছে। খেয়ে দেখো তো কেমন হয়েছে। একটা সত্যি কথা বলো তো, তোমার আনন্দ লাগছে না একজন বাড়িতে ফিরে আসছে বলে? আরে আয় আয়, আরে দেখুনই তো, দেখি সবার তোর জন্য ওয়েট করছে। আয় আয় আয়, কি দাঁড়িয়ে রইলি কেন? আয়।
দেখছিস বাড়ি ঘর সব পাল্টে গেছে, তাই তো? হ্যাঁ, তা তো একটু হয়েছে। বাবা মায়ের ঘরটা পাকা করে নিয়েছি, পুতুল ঘর। আর এখানে এখানে আগের ঘরের সামনের আঙিনা ছিল, এখন বসার ঘর। লোকজন আসে বুঝিস, তোর বৌদিদি আর আমি এই দিকটায় থাকি, এদিকে রান্নাঘর, এই পাশে তোর ঘর, বাথরুম আছে। যা যা, নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। যা। এই কি চেহারা হয়েছে তোর, দেখে দাদার চেয়েও বয়স্ক লাগছে। ছোট্টা, আমি চিমটি, চিনতে পারলি না? মা একটু বেশি ইগনোর করছে, কিন্তু তুমি দেখো ব্যাপারটা। আমি তো সবসময় বাড়িতে থাকি না, ক্লাস আছে, টিউশনে যাই, তাছাড়া এনজিওতেও সময় দিতে হচ্ছে। ব্যাপারটা তো মনে, সেখানে তো দখলদারি চলে না। নিজে থেকে না বুঝলে সবকিছু জোর করে বোঝানো যায় না। যাকে আমি এখন বের হব। মা, খেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। হাত ক্লাসটা ধরতেই হবে ভীষণ জলদি। মা, তাড়াতাড়ি চলে আয়, হাত বেড়ে দিয়েছি তো। ছোট্টা, চলে এসো। কি সারাদিন ঘরের মধ্যে বসে থাকো? কি বলো? এসো বলছি। বাবা, চলো আমরা খেয়ে নিই, না হলে দেরি হয়ে যাবে, তারপর আমাকে কলেজ যেতে হবে, ক্লাস আছে, তারপর যাচ্ছিস? হ্যাঁ, আমার সাথে খেতে চলো। দুপুরে তো আমার ফেরা হয় না, রাতেও সবার শেষে খাই। আর এখন ইউনিভার্সিটিতে যাই, তখন বাবারও স্কুলে যাওয়ার সময় হয় বলে একসাথেই খেয়ে নিই। আজ থেকে তুমিও আমাদের সাথেই খাবে, দুপুরে শুধু তুমি আর মা, কেমন? তোমাকে কষ্ট করে উঠে খাবার টেবিলে যেতেই হবে না, আমি প্রতিদিন তোমার ঘরে খাবার পৌঁছে দিয়ে যাব। এসো এসো। এবার তোমরাও দুজনে খেয়ে আমাকে উদ্ধার করো। বসুদা, তুমি কিন্তু সবকিছু জটিল করে তুলছো। এতগুলো বছর তো ছেলেটা শাস্তি ভোগ করলো, এখন যদি ওকে সারাক্ষণ পৌঁছা দাও, ও বাঁচবে কি করে? পৃথিবীর সবাইকে বাঁচানোর দায়িত্ব আমি নিয়েছি, এটা তোমাকে কে বললো? মা, তুমি কত পাল্টে গেলে। মানুষ এমনি পাল্টায় না, পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে। আমাকেও করেছে। মামনি ঠিকই বলেছে, আমরা তোমাকে চিনতে পারছি না। মুখ বুঝে থাকলে তোমাদের খুব সুবিধে হয়, তাই না? শোনো, ভালো লাগুক চাই না লাগুক, তোমার ভাই ওই ঘরেই খাবে। টেনশন করিস না, তুই যা যা খাবি সব তোর ছোটকা পাবে। তাহলে অসুবিধে কোথায়? ছোটনকে তুমি এক ঘরে করছো। হ্যাঁ করছি, আর বেশ করছি। এই বিষয়ে একটিও কথা নয়, দয়া করে এসে খেয়ে যাও। বাইরের বিপ্লব যুক্তি আর বিজ্ঞান দিয়ে চালানো যায়, কিন্তু ঘরের বিদ্রোহ দমন করা খুব কঠিন। একজনকে তো পরাজিত হতেই হয়। কাকে অস্বীকার করি বলতো? স্ত্রীকে না ভাইকে? তুমি তো নিজে
মাকে বোঝাও বাবা, অনুতপ্ত মানুষকে কাছে টেনে নিতে হয়। সেজন্যই এখন অপরাধীদের জেল নেই, আছে সংশোধনাগার। এই তমগ্ন আসবে বললো, এসেছিল? না, সামনেই সেমিস্টার, তার উপরও ইচ্ছে ছোটকাকে নিয়ে এনজিওতে একটা কাজ করবে। তমগ্র নিজে এসেই ছোটকার সাথে কথা বলবে। যেটা ভালো বুঝিস করবি। ছোটর মতো সুস্থ সামাজিক অবস্থানে নিয়ে যেতে হবে। তোর মার পিসিমণি যাই বলুক, দাদার হিসেবে এটা আমার দায়িত্ব। যাকে চল খেয়ে নি, নাহলে তো আমার ধর্মযুদ্ধ বেঁধে যাবে, আর সব খাড়া এসে পড়বে ছোটকার উপর। চল চল চল, আর তুই যা, আমি একটু আসছি। ছোটন, খেতে না বসলে একবার এই ঘরে একটু আয় তো। আমাকে কিছু বলবে না? এই শোন, প্রথম প্রথম এরকম একটু হবে, কি করবি বল? কষ্ট কষ্ট মানিয়ে নিতে হবে। পশুরা কিন্তু তোকে খুব ভালোবাসে, ঠিক আগের মতো। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, তুমি এত ভাবছো কেন? এখন কি করবি কিছু ভেবেছিস? আমার সাজেশন নিলে টিউশনটা শুরু করতে পারিস। পড়ানোর টেকনিকটা তোর বরাবরই ভালো ছিল। ঠিক এখন আর নেই। অতীতের কোনো প্রফিসিয়েন্সি এখন আমার মধ্যে আর অবশিষ্ট নেই। না, প্রাগৈতিহাসিক ফসিলস এর মতো আছে। তুমি যে সময় কথা বলছো তখন তো আমি তোমার মতো হতে চাই না। তুমি যেমন বলতে অঙ্ককে কবজা করতে জানতে হবে, পালাবে কোথায় বাছা ধন, তেমনটাই তো বলতে চাই না। আর দেখো আজ আমি কেমন পালিয়ে বেড়াচ্ছি। অন্যায় করেছিস, অপূরণীয় ক্ষতি করেছিস একটা পরিবারে। এই তুই নিজেও তো অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছিলি, অভাব ছড়িয়েছিল চারপাশে, তার মধ্যে থেকেও তুই জেলার টপার, গ্রাজুয়েশনে দারুণ রেজাল্ট। আমি ভাবতে পারি না। অবক্ষয় করতে পারি। বছরের পর বছর ধরে আমি অন্যায় করে চলেছিলাম, তার ফল ভোগ তো করতেই হবে। নিউটনের গাড়ির মতো অগ্রজ কেমন প্রতিদান দিল আমার। এখন তো ইউনিভার্সিটির মার্কশিটটাও ক্যান্সেল হয়ে গেছে। সব হারিয়ে বেঁচে থাকা, সম্মান, পজিশন, সোসাইটি, তবুও তো বাঁচতে হবে। Be bold when you lose. তবে আমার কষ্টটা অন্য জায়গায়। এই হাত দুটো দিয়ে তো তোকে বড় করে তুলেছিলাম। নিজের হাতে করা ছোট ভাইটার নেশার আসক্তির কথা পেপারে ছাপা হবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি রে। কি আমারই ত্রুটি ছিল? না দাদা, শব্দ সামান্য। আমি তো পারিনি তোমার ভাই হয়ে উঠতে, তাই তো প্রতিটি মুহূর্তে আমি কুকড়ে থাকি। বৌদিদির দিকে আমি তাকাতে পারি না, দিদিকে জিজ্ঞেস করতে পারি না গুবলু আসে না কেন। ওকে তো কোনোদিন দেখলামই না। একটা ছেলের মৃত্যু শুধু না, ওদিকে স্বাভাবিক জীবনকে আমি মেরে ফেলেছি দাদা। আমাদের সাথে এরকমটা কেন হলো বলতো? সে সময় তুই ছুটিতে বাড়িতে এলে আমরা সবাই মিলে কথা গল্প বলতাম, তোর ভবিষ্যতের গল্প, আমাদের স্বপ্ন পূরণের গল্প। সে সবকিছুই কি মিথ্যে ছিল? অভিনয় ছিল, পারফেক্ট অ্যাক্টিং। তোমরা কেউ ধরতেই পারোনি যে তোমাদের ছোট আস্তে আস্তে একটা জানোয়ার হয়ে উঠেছে। তবে এটাও সত্যি, আমরা কিন্তু কেউ কাউকে মেরে ফেলতে চাইনি। আমাদের নিয়েও যখন এক সময় মজা করা হতো, ঠিক সেই রকমই মজার খেলায় মেতে উঠতাম আমরা। এটাই তো এলিট ইউনিভার্সিটির হস্টেলের রেওয়াজ। চারতলা রেলিং এ উঠে মাঝ রাতে কাঁপা পায়ে হেঁটে চলাটা মজা। আরে
এই দুর্ঘটনাটা তো হতোই আজ দেখো কাল। এর ভয়াবহ পরিণতির কথা কেউ ভেবেও দেখলি না, কেউ একবারও প্রতিবাদ করলি না এই বিভৎস খেলার বিরুদ্ধে। আরে প্রতিবাদী না হতে পারিস, দল থেকে বেরিয়ে আসতিস। আমার মতো ছেলেরা অভিমন্যু হয়ে চক্র হয়ে ঢুকতে পারে, কিন্তু সেখান থেকে বের হওয়ার কৌশলটা জানে না। আর তাছাড়া দাদা হওয়ার লোক তো ছিল, তখন আমি ক্যাম্পাসে একটাকে চেনা গৌরব দা। এখন তো তোর হাতে শুধু হায়ার সেকেন্ডারি রেজাল্ট। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না, তাই তোকে এখন এমন ভাবে চলতে হবে আগামী দিনে যেন কোনো আক্ষেপ না থাকে। এগিয়ে চলতে তো হবেই। রাস্তার সব ট্রাফিক সিগন্যাল গুলো সবুজ করেই বানান। জানো তো, আমি এখন বুঝতে শিখেছি অসৎ আনন্দের চেয়ে পবিত্র দুঃখ অনেক ভালো। এই বেলা হয়ে যাচ্ছে, স্কুলের দেরি হয়ে যাবে। চল, আজ থেকে আমার সাথে খেতে বসবি। তুমি এখন খেয়ে নাও। আমার খাবারটা তো ঘরে রাখ, এবেলা না হয় আমি ঘরেই খাই। বাবা যাও খেয়ে এসো, মা ভাত বেড়ে বসে আছে। আমি একাই চলে যাচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। যাই, তুই কি করবি ভেবে দেখিস। যা, খেয়ে নে। গতকাল রাস্তায় কাকলিদের সাথে দেখা হয়েছিল। বাড়িতে এসেছে, ছেলের ভ্যাকেশন চলছে তাই। এখন তো হায়দ্রাবাদে থাকে। আমাকে বলছিস? হ্যাঁ, তোমাকেই বলছি। ঘরে তো আর কেউ নেই, কাকে বলবো? তোমার কাকুলি দিকে নিয়েও কোনো ফিলিংস হয় না, তাই না? যার নিজের উপরেই কোনো অনুভূতি নেই, তার পুরনো ভালোবাসায় কোনো অনুরাগ নেই। এক এক সময় মনে হয় তুমি সত্যিই জীবন্ত লাশ হয়ে আছো। চলি, দেরি হয়ে যাচ্ছে। সেই ধাবমান গান জড়ারে ধরিল মোরে, ফেলি তার চাপ, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে। তোমার হতে বহু দূরে। আচ্ছা ছোটকা, ছোটকা দাঁড়াও, এইভাবে আসবে না, আমি টেনে নিয়ে আসছি। চলো, আরে চলো না, দেখো না কে। চলো চলো, কিছুতেই আসবে না, আমিও ছাড়বো না। ব্যাস, আমি তো নাম শুনেছো নিশ্চয়ই পুতুলের কাছে? না না না, এতটা ডাউন টু আর্থ হয়েও না, যেখানে আমার মতো কিটের কাছে নত হতে হবে। এসব কথা ছাড়ো, কাকিমা নেই বাড়িতে? না নেই, সকালে বাবাকে বলছিল কাজ আছে, দুপুরে ব্যাংকে যাবে। কাকিমার অ্যাবসেন্সে আমাকে বাড়িতে নিয়ে আসাটা তোমার উচিত হয়নি। আর ছোটকাকে বা সকলের আড়ালে কথা বলতে হবে কেন? এটা বিশ্রী রকমের সার্ভাইলেন্স। ছোটকাকেও তো রিকভার করতে হবে, আর সেটা করতে হবে সবার মাঝখানে। তুমি আমাকে নিয়ে এত ভেবো না তমক, এতটা যোগ্য আমি না। বেশ, তাই হবে। প্লিজ বসো, বসো।
আচ্ছা, এই যে আমি তোমার সাথে গল্প করতে এলাম, তুমি খুশি হওনি? আমার সাথে এখন যা যা ঘটে, কেউ আবার আমাকে নিয়ে ভাবছে, এসব কোনো কিছুই আমার অনুভূতিকে স্পর্শ করে। আসল কথাটা কি জানো, এই পৃথিবী থেকে এখন আমার আর কোনো পাওনা নেই। আবার সেই পুরনো কথা। প্লিজ ছোট্ট, আমাদের কথাগুলো একবার মন দিয়ে শোনো। হ্যাঁ, আমাদের কথা। আমার কথা যখন পুতুল বলেছে, তখন নিশ্চয়ই এই কথা বলেছে যে আমি ঘরের খেয়ে বনে মোষ তাড়াই। বনের মোষ? হ্যাঁ, বলেনি কিছু? ওকে, আমি বলছি। আমাদের একটা এনজিও আছে, নাম খোলা আকাশ। এতদিন নাবালিকা বিবাহের বিরুদ্ধেই কাজ করছিলাম, সাকসেস হয়ে এসেছে বেশ। এখানকার ভিডিও স্যার পুতুলকে এর জন্য সার্টিফাই করেছে। তুমি বলনি ছোট্টকে সব কথা? না, সবকিছু বলার সময় পাই আর পাবোই বা কি করে? বাড়িতে তো সবসময় কোল্ড ওয়ার চলছে। চিনতে মাকে ধরে বলতে কি যেন বলছিলে, এনজিও নাকি একটা কথা? খোলা আকাশ। আমরা সব মিলিয়ে মোট 25 জনের টিম বলতে পারি। পুতুলকে নিয়ে মেয়ে 7 জন আর আমরা 18 জন। এবারে তোমাকে আমাদের সাথে কাজ করতে হবে। না, বলতে পারবে না। তুমি আসার আগে আমরা কিছু টাকা চক আউট করে রেখেছি। কাজ মানে কি কাজ বলো তো? কি কাজ সেটা বলার আগে বলছি কাজটা কেন করবে। দেখো ছোটকা, একটা ঘটনা যা তাৎক্ষণিকভাবে কারোর কাছে প্লেজার, আবার কারো মৃত্যুর কারণ। মৃত্যু না হলে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফোবিয়া। আমার অতীত আমাকে সারা জীবন টেনে নিয়ে বেড়াবে, এর হাত থেকে আমার নিস্তার নেই। আমি মিডিয়াও নই, কিউরিয়াস নেভারও। তাই কেন করেছিলে এই কোশ্চেনটা করব না। আমাদের উদ্দেশ্য এই যে পুরো সিস্টেম, সেটার এগেইনস্টে তুমি আমাদের হেল্প করবে, প্লিজ। প্লিজ ছোট্ট, প্লিজ না করো না। জানি প্রথমে শুনে তোমারও খুব অস্বস্তি হবে, কিন্তু আমাদের বিশ্বাস কাজটা শুরু করলে তোমারও ভালো লাগবে। আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাব। প্রথমে ডিস্ট্রিক্ট কলেজের হস্টেলগুলো, তবে টার্গেট মহানগর। কি করবে তোমরা? মানে আমাকে নিয়ে কি করতে চাও? আমি বুঝিয়ে বলছি। পুতুল, 2 কাপ চা করুন। আমার জন্য করিস। র্যাগিং সামাজিক ব্যাধি বলে রচনা লিখলে চলবে। আমরা জানি আমরা প্রথমেই সাকসেস পাবো, তবুও কাজ চলবে। সব কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময় একটা অ্যান্টি র্যাগিং ডিক্লিয়ারেন্স বন্ডে সিগনেচার করতে হয়। সেটা তোমারও জানা। কোথাও স্টুডেন্টকে, কোথাও আর গার্জিয়ানকে। তারপরেও তো সিস্টেমটা থেমে থাকেনি। এখান থেকে খোলা আকাশের জার্নি শুরু হবে। লিড করবে তুমি, কারণ তুমিও তো ভিকটিম। চিন্তি বলছিল তুমি সোশ্যাল সায়েন্স নিয়ে পড়েছো, এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। একটা কথা তোমার জানা উচিত তমগ্ন, সমাজ বিজ্ঞান কিন্তু আমাদের মতন ক্রিমিনালদের অ্যালাউ করে না। আসল কথাটা কি জানো? যাদের যাবজ্জীবনের নামে অনেকগুলো বছর ওই বদ্ধ ঘরে কাটে, তাদের জীবন থেকে যৌবন, পৌরত্ব সব মুছে যায়। পড়ে থাকে এক অকাল বার্ধক্য। তোমরা যারা 100 বছরের পচন ধরা অর্গানটা লিড করতে, তোমরা কি পেলে জীবনে? আমি বুঝি তমগ্ন, সমাজে তো আমরা এক্সিস্টই করি না, আর এমনিতেই তো সব পচে গেছে। তারপর আমরা এই সমাজের একজন হলে তো চারদিকে দুর্গন্ধ ছড়াবে। আমার অনেক কিছু জানতে হবে। সব সত্যি উত্তর দেবে তো? দেব সব বলো। বলো তুমি কি জানতে চাও? হ্যারাসমেন্ট আর পারসিকিউশন, এটাই কি র্যাগিং এর আসল কথা নয়? অথচ বলা হয় নিউ কামারদের সাথে ইন্টারাকশনই হলো এর কারণ। দেখো, যারা র্যাগ করে
তারা সাধারণত শিক্ষাক্ষেত্রে 2-1 বছরের পর। কিছু কলেজ ইউনিভার্সিটির প্রথা মেনে র্যাগিং এর ধারাবাহিকতা এখানে বহমান এবং ওই হ্যারাসমেন্টটাই মুখ্য বিষয়। তার মানে এক ধরনের রাজতন্ত্র। সমাজবাদ কিন্তু সাম্রাজ্যবাদের বিপক্ষে। ছাত্র রাজনীতি সব সময় সমাজ গঠনের কথা বলে। আদিকাল থেকেই তো মানুষ ওই নেতৃত্বে বিশ্বাসী, আর নেতাবারই দলের মাথা। সরকারও বলতে পারে এই নেতারাই আবার ভোকেশনালি চেঞ্জ। কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার পর যারা লাইফে সেটেল হয় তাদের তো হয়ে গেল, আর যারা পড়ে থাকে যেমন আমি ছিলাম, তারা ভীষণ ইনসিকিউরিটিতে ভুগতে থাকে। এতদিনের নেতার ইমেজ, দাদাগিরির ইমেজ সভ্যতা ধূলিসাৎ হয়ে গেল। তখন সে সার্কাসের দিন মাস্টারের মতো ওই হান্টার হাতে বাঘ সিংহকে কন্ট্রোল করে। এই বাঘের দল হলো এখন যারা ওই 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 সিনিয়র ব্যাচের স্টুডেন্ট, তাদেরকে কিন্তু সামনে রাখে রিং মাস্টার, মানে আমাদের মতন পাস আউট। ডিপ্রেশন 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 একটা সিরিয়াস মেডিকেল ইলনেস। র্যাগার কিন্তু সো কল্ড ডিপ্রেসড নয়। র্যাগিংটা হয় অস্তে, তখন ওই জায়গাটাই বেছে নেয় একজন পারসিকিউট র্যাগার। আসলে পারসিকিউশন করায় তো ভেতরে জমে থাকা খুব মজা হয়ে বেরিয়ে আসে, ঠিক ওই সার্কাসের টাউনের মতো। আচ্ছা ছোটকা, তোমার কথাতেই আসি। তুমি এক সময় যে হস্টেলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে ঢুকেছিলে, সেখানে তোমার অভিজ্ঞতা কি রকম হয়েছে? আমাকে বিবস্ত্র হতে হয়েছে, শরীরের প্রাইভেট পার্ট ইঞ্চিতে মাপতে হয়েছিল, আমাকে ব্যালকনি রেলিং দিয়ে হাঁটতে হয়েছিল, আমাকে সিনিয়রদের ঘরে গিয়ে তাদের সাথে রাত কাটাতে হয়েছিল। আমাদের এইভাবেই তৈরি করে দেওয়া হয় ভবিষ্যতের জন্য। তখন তোমরা নিজেদের ফেলে আসা দিনগুলো তোমাদের পরিবার কারোর কথা ভাবনি? ওই বয়সটাতে খুব সহজেই পারচেস্ট হয়, যেমন আমি হয়েছিলাম। চাষির ছেলের হাতে ভর্তি করতে বাড়ি থেকে টাকা আসে না, ওই টাকা চেয়ে চোখান দেয়, তার পা চাটতেও ভালো লাগে। তখন ওসব তোরা বুঝবি না। এক সময় রাত প্রতিশোধ হয়ে ফিরে আসে বলছো? অনেকটা তাই। আবার ধরো যাদের করার কিছুই থাকে না, নেশায় আচ্ছন্ন জীবন, শুধু ওই অন্যদের সাফল্য দেখে ঈর্ষান্বিত, তারা এই খেলায় মেতে নিজেকে সিংহ ভাবে। নেশা অথবা আসক্তি কি এর কারণ? একমাত্র কারণ হলো কারণ তো বটে। নেশায় বোধ নষ্ট হয়, আমাদেরও হয়েছে। সংশোধনাগারের ঘরে বসে সেই কথাগুলো আমি বুঝেছি, নিজের অপরাধ তো অস্বীকার করতে চাই, শাস্তি মাথা পেতে নিয়েছি। অ্যারেস্ট হওয়ার পর থেকে আজ অব্দি আমি আত্মগ্লানিতে ভুগছি। এমনটা হয়ে যাবে আমি তো কল্পনাও করতে পারিনি। আসলে তখন তো আর নিজের মধ্যে ছিলাম না। অনুতপ্ত। এটা কোনো প্রশ্ন হলো? ছোট্ট এখন একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো যাপন করছে। অস্তিত্ব আছে কিন্তু প্রাণ নেই, নির্জীব। কতটা অপরাধ বোধ থাকলে এমনটা হয় বোঝো না? আমার মাস্টার শেষ হয়ে গিয়েছিল। সত্যি বলছি, আমি না বরাবর জীবনে কিছু করতে চেয়েছি, কিন্তু যখন দেখলাম আমার থেকে বয়সে ছোট, আরে যারা একদিন আমার কথাতে বসতো উঠতো, তারা কি দারুণ ভাবে সফলতার মুখ দেখছে, আর আমার দিকে তর্জনী তুলে বলছে, তোমার
জীবন শেষ গৌরব, আমাদের মাত্র 4-5 বছর আগে আমাদের উন্মুক্ত পশ্চাৎ দেশ দেখাতে বলেছিলে, আজ সত্যি তোমাকে পশ্চাৎ দেখেই চললাম। মুখের ভেতর রক্তটা ছলাৎ করে উঠলো, আরো নির্মম ভয়ঙ্কর হয়ে উঠলাম। পাস আউটদের হস্টেলে ট্রেস পাসার হওয়া উচিত ছিল। আচ্ছা, কারা র্যাগিং এর সফট টার্গেট? র্যাগিং এর মূল শিকার কারা হয় জানতে চাও? গ্রামীণ সারল্য, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার, যার সামাজিক অবস্থান অন্যের কাছে পরিহাসের বিষয়। আচ্ছা, তুমি কখনো শুনেছো মহানগরের সফিস্টিকেটেড পর্ন প্রোডাক্ট কেউ হস্টেলের 5 তলা থেকে ছাপ দিয়েছে? যুগের পর যুগ ধরে চলে আসছে নুডিজম। সর্বত্র অ্যান্টি র্যাগিং কমিটি আছে, ম্যানেজমেন্টের কমিটমেন্ট আছে, সাথে বহাল আছে র্যাগিং। দেখো ছোট্টা, আমরা প্রত্যেকে নিজের নিজের লাইফে নানান ধরনের স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাই। তার মানে তো এই নয় যে আমাদের একটা সিউডো এন্টারটেইনমেন্ট থাকতেই হবে। তোমার এই কথাগুলো আজ থেকে 10 বছর আগে বলে কি রিয়াক্ট করতাম আমি জানি না। দেখো, আমরা সবাই কিন্তু নন জাজমেন্টাল কারোর সঙ্গে পছন্দ করি। আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু ডিলিং করে চলি। এই ডিলে ক্যাপাসিটি, পার্সোনালিটি, রিসোর্স সব এক এক রকম। তাহলে তো সেলফ ডিফেন্স করছি। আসল কথায় আসি, আমরা তোমাকে নিয়ে একটা ক্যাম্পেইন করতেছি। অ্যান্টি র্যাগিং ক্যাম্পেইনিং বলতে পারো। কলেজে গিয়ে তুমি তোমার কথা বলবে, তোমার সবটুকু, তোমার অতীত, তোমার ভবিষ্যৎ যা হয়েই উঠলো না, আর তোমার বর্তমান। আমাকে নিয়ে ক্যাম্পেইন তা হয় না সমগ্র। আরে আমি আর সকলের থেকে আলাদা। রাজা, তুমি ভেবে দেখো তো, একজন অপরাধী সে দিনের পর দিন আরেকজন নিরপরাধকে অত্যাচার করে চলেছে। কেন করছে? মেয়েদের সে আনন্দ পাচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে। কি দেখছো? বিড়াল তপস্বী। তোমাকে দেখে ঠিক বুঝে উঠতে পারছি না ছোট্টা, তুমি কি সেই মানুষটা যে এক সিধে সরল মেধাবী ছেলেকে শার্টতলা রেলিং দিয়ে হাঁটতে বাধ্য করেছিলে? না রে জানতি, অতীতের ওই কষ্টগুলো আমরা কম্পিউটারের মতন আন্ডু করতে পারি, তবে ভবিষ্যতের প্ল্যানিং করতে পারি। তাই তো আমাদের হাতে পড়ে থাকে শুধু বর্তমান। আমার বর্তমান আর সকলের থেকে কতটা আলাদা একবার ভেবে দেখেছি। এই যে আমাকে দেখ, বৌদি যে আমার কাছে মায়ের মতো, অথচ তার সামনে কি আমি দাঁড়াতে পারি? আমি এতটাই অস্পৃশ্য যে আমার রাখা চিমটি নামটা ধরে তোকে এখন আর কেউ ডাকে না। আমি আমার বর্তমানকে এইভাবে এনজয় করছি। এই গৌরবকে নিয়ে তুমি প্রজেক্ট করবে তমগ্ন। জানো তো, আমরা সবাই বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। কারোর রোগ ধরা পড়ে, কারোটা মেন্ডেল জেনেটিক্স তত্ত্বের মতো সুপ্ত। ঠিক আমার মতো। আমার যাবজ্জীবনকালের একটা উপলব্ধি শেয়ার। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়, জানো। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে, পরিস্থিতিকে মানিয়ে নিতে, সময়ের সাথে নিজেকে চিনতে শেখায়। একটা কথা জিজ্ঞেস করি ছোট্টা, এত অনুতাপ হয়ে বেড়াচ্ছ, যখন নৃশংস হয়ে উঠেছিলে এই বোধগুলো কেন ছিল?
বরাবর মানুষ। হায়ার সেকেন্ডারিতে 95%, ম্যাথমেটিক্স আর ফিজিক্সে 100 আউট অফ 100। দেশের টপ ইউনিভার্সিটির প্রথম 5টার মধ্যে একটা। সবাই সবাই আমাকে কেউ ভুল করে ঠেকাতে চায়। স্কুলের টপার, জেলার টপার, অথচ ছেলেটার ইউনিভার্সিটিতে পরিচয়। গেহ চাচি, প্রথম বছরটা কি ভয়ঙ্কর ছিল, আমি কোনোদিনই কাউকে মুখ ফুটে বলতে পারিনি। মাকে বলতে পারতে, মা বুঝতো সবকিছু। আরে চেয়েছিলাম তো, তুমি বিশ্বাস কর, ছুটিতে বাড়িতে গেলে বৌদিদি তুমি কিছু রান্না করতো আর বলতো আর কয়েকটা দিন। তারপর ছোট ইসরো যায়, IISc ব্যাঙ্গালোরে যায়। বৌদিদির বড় বড় কাজকর্মী কালো চোখ দুটো তখন স্বপ্নে মাখা। আমি তখন বলতে পারি, বৌদিদি বৌদিদি আমি আর পাচ্ছি না, ওরা আমাকে কেউ চিনতে দেবে না, আমি তলিয়ে যাচ্ছি। এই কথাগুলো তখন আমি বলতে পারি। তখন একবার যদি সাহস করে বলতে, তাহলে এত বড় বিপর্যয় আর আসতো না তোমার জীবনে। শেষ হতে একটা নামি দামি কলেজে সবাই নাম লেখাতে চায়, আর আমি যেখানে সুযোগ পেলাম সেখানে তো সবাই করার উঁচু করে খায়। কত গর্ব, কত অহংকার থাকে সেখানে, তোরা বুঝবি। আর ওই বয়সটা অবুঝতেই বোধহয় বেশি ভালোবাসে। আসলে আমরা সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে কত কিছু মেনে নিই, পরিবর্তিত করি নিজেকে। কারণ সারভাইভ করতে হবে বলে। ইয়েস, তোমার এই উপলব্ধি, এই আক্ষেপ, এই আত্মসমালোচনা তুমি বলবে কলেজে কলেজে। আমরা চাই স্লোগান, স্ট্রিট কর্নার, ফ্লেক্স ঝুলিয়ে নয়, অভিজ্ঞতা থেকে উঠে আসুক অ্যান্টি র্যাগিং। টাইম ডাজ নট হিল এভরিথিং। আমার গায়ে খুনির যে সিলটা আছে সেটা কিন্তু পার্মানেন্ট। ইনস্টিটিউশনাল বা ইন্টারনাল পলিটিক্স ভীষণ ভালো। তুমি জানো ওখানে বোঝানো হয় যে রাষ্ট্র একটা ভুল গণতন্ত্রের স্বৈরাচার মাত্র। অনেক বড় বড় মাথারা এই রাজনীতির সুতোটা ধরে থাকে, আর ওই বয়সটাই এসব গিলিয়ে দিতে পারলেই তো ইন্টারনাল সিস্টেম শব্দ। আরো একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাকে বলি, যদি কোনো প্রমাণ আমি দিতে পারবো না। ওই ধরনের কলেজ ইউনিভার্সিটিতে কত ক্যাপিটাল ইনভেস্ট হয় সেটা কিন্তু কেউ জানে না। মুখ্য উদ্দেশ্য ছাত্র সংগঠনগুলোকে হাতের মুঠোয় রাখ, বদলে টাকাদের জন্য ভাবছে যাও। ছাত্র নেতারা তো চুনোপুটি, রাঘব বুয়ারা থেকে ওই ওই কবি, ওরাই আসল কলকাঠিটা না। আর আমরা তো কেবল পড়ে ওদের ছেটানো ভাতেই রেস্টুরেন্টে খাই, আর সারাদিন ইউনিয়ন রুমে বসে সময় কাটিয়ে রাতে এই ফ্যাটিক শরীরটা নিয়ে চাপিয়ে পড়তে ওই সহজ সরল ফ্রেশারদের উপর। আমরা জানতাম আমাদের মাথার উপর অনেকেই ছাতা ধরে আছে, আমাদের কিছু হবে। বিরোধীরাও তো থাকে, তারাই র্যাগ কমিটিতে এক্সিস্ট করে না। মদের ক্লাসে কোনো বিরোধ হয় না তবগ্ন। ওই তখন সবাই নেশায় আচ্ছন্ন হতেই এক টেবিলে বসে। স্টুডেন্ট পলিটিক্সে যারা কেবলমাত্র টিকে থাকার জন্য স্লোগান দেয়, তাদের কোনো নির্দিষ্ট দল হয় না, শুধু টিকে যাওয়ার একটা সাপোর্টিভ মাথা দরকার। কলেজে ভর্তি হতে তার একটা অদৃশ্য অদ্ভুত জার্সি ওঠে, অদৃশ্য কোচ আমাদের সারা মাঠ জুড়ে দৌড়াতে পারে। আমরা ছুটি, যখন যা বলছে মেনে চলি অনুগত পদসেবকের মতো।
ওখান থেকে তো সর্বনাশের খেলাটা শুরু। আমার উপর প্রত্যাশা নেই না। আমার এখন আলো তো ভয় করে। ভয় থেকে তুমি ততক্ষণই লুকিয়ে থাকবে যতক্ষণ না তুমি নিজে ভয়কে সরিয়ে দিতে পারছো। আমার মতন একজন অ্যান্টি সোশ্যালের জন্য তোমরা এতটা ভাবছো, এটাই তো আমার আনন্দ কষ্ট। আর কি চাই বল? যাকে তখন আমার একটা ছোট্ট আবদার লাগবে, মানে আমি এর মধ্যে একটা জায়গায় যেতে চাই। আমার খুব প্রয়োজন আছে, আমাকে নিয়ে যাবে? নিশ্চয়। না মানে আমি না একা যেতে পারতাম, কিন্তু হাতে তো টাকা নেই। আমার দাদার কাছে চাইবো, ওই তোমার বাইকে করে আমাকে একটু নিয়ে যাবে। কবে যাবে বল? কাল যদি যাই কোনো অসুবিধা আছে? টুমরো? বেশ। পুতুল, তোমার ইন্টারভিউ তো পরশু, কটায় যাবো? 11টা থেকে। কাল গেলে তো আমি যেতে পারবো না, একটু প্রিপারেশন নিতে হবে। তোমার যাওয়ার দরকার নেই, ছোটকা তো কাজে যাচ্ছে, এরপর আমরা একদিন ঘুরতে বের হবো। আমাদের ফিরতে দেরি হবে কিন্তু। কোথায় যাবে? কোথায় যাব এখনই বলছি না, তোমাকে মনে হয় যেতে যেতেই বলবো। ঘুমিয়ে পড়েছো? জেগে থাকলে একবার ঘুরে আসবে। ছোট বৌদিদি, তুমি এত রাতে বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ঠিকই আছে। আমি তোমার সাথে কিছু দরকার কথা বলতে এলাম। এত রাতে একা যখন বুঝতেই পারছো, কথাগুলো খুব জরুরি আর গোপনীয়। তোমার তোমার প্রবলেমগুলো আমি বুঝি। নিজে বাড়িতে ছাড়া আর কোথায় থাকবে তুমি? পাশাপাশি আমাদের কথা তোমাকে ভাবতে হবে। ছোট দেখো, পুতুলের সাথে তমগুলোর সম্পর্ক প্রায় বছর যায়। এখন ভালো পরিবার, শিক্ষিত ভদ্র ছেলে, জানাশোনা। নির্মলতা, রমাদি তোমার সব কিছু চিনেও ছেলের পছন্দে আপত্তি করে। কিন্তু তুমি এই বাড়িতে থাকে, ওনাদের সামাজিক মানসিক পরিবর্তন কি হতে পারে সেটা তো ভবিষ্যতে বলবে। মফস্বলে থাকতো, দেখো আশপাশের সকলে জানে এমএসসি ফাইনাল হলে আর এই সময় যদি কোনোভাবে তমগ্নর বাড়ি থেকে বেঁকে বসে, তোমার দাদা তো বাইরে কাউকে মুখ দেখাতে পারবে না, মরে যাবে। অথচ এই সমস্যাগুলো তোমার দাদা বুঝতেই চাইছে না। পুতুলের তো সংসার সম্পর্কে কোনো বাস্তব জ্ঞান নেই। এই বাড়িতে ওকে ঝিমটি বলে ডাকা পান, তাই না বুঝে? জানো তো, আমার এখনো মনে আছে তখন তুমি তোমার মায়ের কাছে কাঁদছিলে, দাদা এসে বললো মেয়ে হয়েছে, হাতে নতুন করে রসগোল্লা। আমি না ওই করে একটা ছিমটি খুলে ডাকছি, তার পাশে বসে আমি অঙ্ক করছি। 22শে নভেম্বর, শীতের হিমেল হাওয়া, গাছটা সাদা রঙের ফুলে পড়েছে। আমি আনন্দে লাফিয়ে উঠে ওই গাছটার দিকে চোখ পড়তেই বলেছিলাম ওর নাম ছিমটি।
আমি এসেছো রাতের কথা শুনে। তোমার মনে আছে? কেন মনে থাকবে না? খুনির কি বাৎসল্য থাকতে নেই? খুনির বাৎসল্য? ভালো বলেছ। জানো, তোমার দাদা বলে, শেক্সপিয়ার বলেছে যে ফুল, শিশু, গান ভালোবাসে, সে কখনো খুন করতে পারে না। সত্যি কি তাই? তুমিও তো ফুল ভালোবাসতে, গান গাইতে, ফুলের নামই তো পুতুলকে ডাকতে। ফুল, গা, শিশু সবই ভালোবাসে। সেসব অনেক পুরনো কথা। দেখে, তুমি এত রাতে যখন আমাকে ডেকেছো, নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে। বলো, বলো কি বলবে? কত কত ছোট ছিলে জানো যখন আমি এই বাড়িতে বউ হয়ে এলাম। সব সময় আমার পিছন পিছন সবাই বলতো বউ দিদির বডি পার্ট। তারপর পুতুল জন্মালো, তখন থেকে তো সব সময় ওর সাথে, ওকে গান শোনাতে, ছড়া শোনাতে। তোমাকে ছাড়া তো পুতুলের একদম চলতো না। ছোটবেলায় যখন চিনটি কাঁদতো, আমি ছড়া বললেই একদম চুপ। কত ছড়া লিখেছিলাম জানো তো? চিনটি একটা ফুলের নাম, ঝলমলে রোদ, খিলখিল হাসি, তুল তুলে গাল, চুল রাশি রাশি, ঘুমোয় যখন শান্ত পাড়া, আমার ঝিনটি সবার সেরা। কি ছেলে মানুষ বলো তো, এটা কোনো ছড়া হলো? কিন্তু ঝিনটি এটা শুনলেই হেসে উঠতো, যেন কত বুঝছে। জানো তো, এতগুলো বছর সংশোধনাগারে কত রকমের কাজ করতে হতো, তার মাঝখানে পড়তাম, লিখতাম, এই ছড়াগুলো একা একাই আবার আমি রোজ ছড়া শুনিয়ে আমার ঝিনটিকে ঘুম পাড়াতাম। তখন তো তোমার মাত্র 10-11 বছর বয়স ছিল। ওই বয়সে সবকিছু স্মৃতিতে রেখে দিয়েছ। সুখ স্মৃতি কার না ভালো লাগে বলো তো? একটা অনুরোধ করবো বৌদিদি, আমি এই বাড়িতে থাকি বা না থাকি, তোমরা ঝিনটি নামটা মুছে ফেলো না প্লিজ। আমরা এই একটা স্মৃতি অন্তত এই বাড়িতে রেখে দিও। দেখে, তুমি এত রাতে আমাকে কেন ডাকলে সেটা বল। আমার নিজের জন্য এখন আর চাওয়া পাওয়া বলতে কিচ্ছু নেই। এক সন্তানের কাছে আরেক সন্তানের ভবিষ্যৎ চাইছি, না বলে দেবে না। তুমি এইভাবে বলছো কেন? কি চাই তোমার বল? আমাকে এখান থেকে চলে যেতে বলবে? আমি নিশ্চয়ই চলে যাবো বৌদিদি, আমাকে আর কয়েকটা দিন একটু সময় দাও প্লিজ। আমি জানি তুমি আমাকে নিষ্ঠুর, স্বার্থপর, লোভী, এরকম আরো কত কিছু ভাবছো। সত্যি তো, এই বাড়িটা তো তোমারও, তা সত্ত্বেও আমি তোমাকে সত্যি চলে যেতে বলছি। কি করবো বলতো? তোমার এই বাড়িতে তোমাকে নিয়ে ঠাকুরজি তীব্র আপত্তি। প্রতিদিন আমাকে ফোন করে জানতে চাইছি তুমি এখন কি করবে ভাবছো। পুতুলের ভবিষ্যতে কথা তো বললামই, পাড়া প্রতিবেশীরা তো আছে, আত্মীয় স্বজনদের কি বলবো আমি বুঝেই উঠতে পারছি না। আমি সত্যি খুব অসহায় হয়ে পড়েছি। দিদির শ্বশুর বাড়িতে নিশ্চয়ই কেউ কিছু বলেছে, আর বলবে নাই বা কেন? আমার মতন দাবি আসামিদের এটাই কবিতা। জানো তো, কোর্ট যখন যাবজ্জীবনের রায় শোনান, তখন আমি একটু ভেঙে পড়ি। দীর্ঘ 1 বছরের বেশি সময় লেগেছিল এই রায়টা শোনার জন্য। আর এই দীর্ঘ সময় আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছি। উত্তর দিলে না, এখন কি ভাবছো?
আমার জন্য ঝিনটির আর একটুও ক্ষতি হতে আমি দেবো না বৌদি। আমি তোমাকে প্রমিস করলাম। আমার নিজের সঞ্চয় বলতে কিচ্ছু নেই। এই সামান্য গয়নাটুকু ছাড়া। প্লিজ প্লিজ তুমি এটা রাখো, কাজে লাগবে। পুতুল আর তোমার দাদা যেন জানতে না পারে, প্লিজ। কিছু দিলে আমি না বলতে পারবো না। তুমি নিশ্চিন্তে ঘুমোতে যাও। অনেক রাত হলো। যেখানেই থাকবে আমার সাথে যোগাযোগ রেখো, প্লিজ। আমি সব সময় তোমার সাথে আছি। বৌদিদিকে ভুলবো না, প্লিজ। আমি সত্যি আমার সময় বাড়িতে কেউ আছেন? একটু খুলবেন? কে? ব্লক অফিস থেকে এসেছি। আসছি। কি চাই? একটু কথা বল। ও আচ্ছা, আসুন, ভেতরে আসুন। বসুন। নমস্কার, একটা সার্ভে হচ্ছে, দু একটা ছোটখাটো প্রশ্ন করব। বলুন, কি জানতে চান? আপনার নাম আর বয়স বলবেন। নিপেন সরকার। আর ফ্যামিলি? গত হয়েছে 5 বছর। এটা কি আপনার নিচের বাড়ি? এটাকে বাড়ি বলছেন? তাহলে বাড়ি। কারেন্টের লাইন কাটা বলে রাতে বেশিরভাগ সময় দোকানেই কাটায়। ওখানে হ্যালোজেনের পোস্ট আছে। এখানে ঘর কতগুলো আছে? 2টো, তবে ওদিকেটা বন্ধ। দরকার পড়ে। আপনি কি করেন? ছোট একটা চায়ের দোকান, ওই রাস্তার মোড়ের মাথায়। নেপুদার দোকান বলে দেখিয়ে দিন। আপনার বাৎসরিক আয়? হ্যাঁ, আপত্তি থাকলে বলবেন। বলতে পারবো না, এখন আর হিসেব করি না। আপনার সাথে আর কেউ থাকে? না ভাই, যার থাকার কথা ছিল তাকে তো কবেই ছিঁড়ে খেয়েছে শকুনের দল। কার কথা বলছেন? আমার ছেলে কোনদিন কারো সঙ্গে ঝগড়া বিবাদ ছিল না। স্কুলের মাস্টার মশাইদেরও খুব প্রিয় ছিল। আর পাড়াতে হবে না কেন, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সব সময় ক্লাসে 1 নম্বর। হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হলে ছুটির মধ্যে 9-10 এর বাচ্চাদের পড়াতো। 12 এর পর এখানেই ভর্তি হলো। ইচ্ছে ছিল মাস্টার হবে। তারপর কলকাতায় সুযোগ পেতেই বললো আমি ওখানে পড়বো। কে জানতো এই সুযোগই ওর কাল হবে। কি হয়েছিল? বাইরে থেকে যত বড় ঘর, ভেতরে তত বেশি দুর্গন্ধ। আমার ছেলেটা খুব নরম মনের ছিল। ওকে দিয়ে হোস্টেলের বড় বড় ছেলেরা সব নোংরামি করিয়েছিল শুনেছি। সেই শোকেই ওর মা কেমন যেন পাথরের মতো হয়ে গেল। হাসে না, কথা বলে না, কিছু জিজ্ঞাসা করলে তবে উত্তর দেয়। বড় ডাক্তারকে দেখানো দরকার ছিল, তখন তো বুঝতে পারিনি। তারপর হঠাৎ একদিন বললো বুকের ভেতরটা কেমন করছে, তারপর বমি। আমি দূরে ওই বড় রাস্তার ধারে ওষুধের দোকান থেকে অম্বলের ওষুধ আনতে গেলাম। ফিরে এসে আর সারা পাইনি।
দেখুন, মায়ের বেটাতে কেমন হাসছে দেখুন। আপনি ওদের দেখেছেন? কাদের? যারা ওকে 4 তলা রেলিং ওকে হাঁটতে বলেছিল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, ওকে তো ওরা 4 তলা রেলিং দিয়া। আচ্ছা, আপনি কি করে জানলেন যে বাবু 4 তলা রেলিং দিয়ে হাঁটছিল? না মানে তখন তো টিভি, খবরের কাগজ, ফেসবুক সব জায়গায় একটাই খবর চলছিল, আর আপনি বলছিলেন না, তাই। আমার বাবু গ্রামের ছেলে হলে কি হবে, খুব সরল সাধারণ ছেলে ছিল তো। আমরা তো জানতাম না যে বড় কলেজে পড়তে গেলে 4 তলা রেলিং দিয়ে হাঁটতে হয়। তখন ছোট থেকে মানে পাঁচিল দিয়ে হাঁটতে শেখাতাম। যারা ওকে দিয়ে কাজটা করিয়েছিল, আপনি তাদের কাউকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি, কিন্তু এখন চিনতে পারবো না। বাবু নিশ্চয়ই চিনত। আমি ওদের কোর্টের রুমে কয়েকদিন দেখেছিলাম, কিন্তু অনেকগুলো ছেলে, মুখে কাপড় বাঁধা। এদিকে বাবুর মাকে তখন সামলাতে পারছি না। ছেলের খুনিদের সামনে দেখে অস্থির হয়ে চিৎকার চেঁচামেচি করছে। সে যে কি ভয়ানক অবস্থা বোঝানো যায় না। ছেলে নেই, ওর খুনিরা সামনে, বুঝতে পারছেন তো আমার অবস্থা। অনেকগুলো বছর তো পার হয়ে গেল, যদি ওদের কারোর সাথে আপনার দেখা হয়? দেখা করতে চাই না। ওই শকুনগুলোর মুখ দেখলে আমার বাবু আর ওর মায়ের আত্মা যে শান্তি পাবে না। পুড়ে মরুক, সব চলে পুড়ে মরুক, জ্বলে পুড়ে মরুক। না, আমার কোনো অসুবিধা নেই। আমার তো এখন সারাদিন একটাই কাজ, চা বানাই। চিনি চা পাতা ক্লাবের ছেলেরাই এনে দেয়। দোকান তো বেশি সময় লাগবে না, একটু বসুন, আমি নিয়ে আসছি। তোমার ফাঁসি হওয়া উচিত ছিল, তাই না? দেখো কি হাল হয়েছে যে বাবার জন্য। আমার ভীষণ দম বন্ধ হয়ে আছে। চলো পালাই। পালাবে কেন? আর পালিয়ে গেলে কি সমাধান হবে? তার থেকে বরং আমরা ওনার পাশে গিয়ে দাঁড়াই, কিছু সাহায্য। কি অভিশপ্ত জীবন কাটাচ্ছেন উনি, তুমি দেখছো না? এখন এই পৃথিবীর সবকিছুতে উনি শুধু মৃত্যুর গন্ধ পান। সব আমার জন্য। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুমি বুঝতে পারছো? না, বুঝতে পারছি না, তোমার সাথে সহমত হতে পারছি না। 10টা বছর তো মরেছিলে, এবার অন্তত বেঁচে ওঠো। তুমি যখন বুঝতে পারছো ওনার এই অবস্থার জন্য তুমিই দায়ী, তাহলে দায়ভার তো তোমাকেই নিতে হবে। আর তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমি পারবো না। ওনার চোখ দুটো দেখেছো? দাবানলের মতন চলছে। আমার সারাটা শরীর পুড়ে যাচ্ছে। আমি পারছি না, আমি আর পারছি না। চলো পালাই, চলো। এখন তো কেউ এই ঘরে আসে না। আজ কত বছর পর আপনারা এলেন, খুব ভালো লাগছে। আমার এখন সারাটা দিন ওই ক্লাবের বারান্দাতেই কেটে যায়। 2-4 জন আসে, চা খায়, সংসারের গল্প করে। আমার এখন শুধু শোনাটাই কাজ। আপনার দিন এভাবেই কাটে? আর খাওয়া দাওয়া? ক্লাবের ছেলেরা একটা পায়েস হোটেলে দুপুরে বলে রেখেছে, পয়সা করে ওরাই দেয়। ইচ্ছে করে যায়। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। মানে কার জন্য বাঁচবো বলুন তো? 2-4 বার চেষ্টাও করেছি, শেষ পর্যন্ত সাহস হয়নি। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। না না, ঠিক আছে। ঠান্ডা আমি খুব ভয় পাই। হাসপাতালে যখন আমি আমার ছেলেটাকে ছুঁয়ে দেখলাম, কি ঠান্ডা।
ওর মাও তাই। সবকিছু ফেলে লোকজনকে চা খাওয়াতে কেন ছুটে ছুটে যায় জানেন? আমার বাবু খুব চা ভালোবাসে। যখন রাত জেগে পড়তো আমাকে বলতো, বাবা একটু লাল চা করে দেবে। এই অক্ষম বাবার কাছে আর কিচ্ছু চাইতো না, শুধু লাল চা। এই যে আপনার চা খাচ্ছেন আমার বাবুর কথা মনে করিয়ে দিচ্ছে। কি হলো? গলায় একটা জল এনে দিচ্ছি। তুমি থাকলে থাকো, আর কিছুক্ষণে গেলে থাকলে আমি পাগল হয়ে যাবো। আমার সঙ্গে ওই পাচ্ছে, আমি আর পাচ্ছি না, আমি যাচ্ছি। আরে আসছি রে বাবা, আসছি। আরে আসছি তো। দাদা কি বাড়িতে আছে? পুতুল পুতুল আছে ভেতরে? কি হয়েছে ঠাকুরজি? তোমাকে দেখে ভীষণ। হ্যাঁ, আজ আমার সাথে আছে, কাল তোমার মেয়ের সাথে হবে। দাদা কখন ফিরবে? প্রতিদিন যে সময় ফিরে। কি হয়েছে আমাকে বলবে প্লিজ? যেমন কিছুই না। আসলে কথাটা কি যেন বলি, আমার থাকে না, তাকে বোঝার মতো, তাকে নিয়ে ভাববার মতো কেউই থাকে না। আমি বোকা, বারবার এখানেই ছুটে ছুটে আসি। কি হয়েছে দেবলীনা? তুমি কিছু জানো? আজ টিচার্স রুমে একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে। শুক্লা, ইদানিং আপনাদের বাড়ি আমি ছোটন দিনে খুব ডিস্টার্ব থাকি। দেবলীনা, ছোটন যে একটা অনেক বড় সমস্যা সেটা আমি বুঝি, কিন্তু আমি কি করতে পারি বলো তো? ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো? হ্যাঁ, তুমি একটু বোঝাও শুক্লাকে প্লিজ। আমার মনে হয় আমাদের প্রত্যেককেই আরো একটু সময় দিতে হবে। আর সত্যি কথা বলতে কি, ছোটন তো শুক্লার সংসারে গিয়ে ঢুকছে না, ওইখানে থাকে নিজের মতো করে গুটিয়ে নিয়ে সারাক্ষণ ওই ঘরটার ভিতরে একা একা থাকে। আচ্ছা তুমি টিচার্স রুমের কথা কি বলছিলে জানো? আজকে টিফিনে বক্সে অ্যাজ ইউজুয়াল সবাই গল্প করছি। এটা ওটা বলতে বলতে কেউ একজন আজকালকার ছেলে মেয়েদের প্রসঙ্গে কথা বলছিল। এখন সবাই কত নম্বর পায়, 90% তো জল ভাত এই সবাই। তুমি আসল কথাটা বলো দেবলীনা, ঠাকুরজির কি হয়েছে? কথার পিঠে কথা যেমনটা হয়। চন্দনা বলল মফস্বলের ছেলে মেয়েদের এত মেধাবী হয়ে লাভ, এরপরে নম্বরের জোরে নামজাদা কলেজে যাবে আর সাপের পাঁচ পাবে। বুঝলাম, ঠাকুরজি কথাটা গায়ে মাখিয়ে নিল, তাই তো? একদম তাই। এক কথা দু কথা দুজনের কথা এমন জায়গায় চলে গেল, তার মধ্যে হঠাৎ শ্রাবণীদি বলে ওঠে, যতই বলো শুক্লা, বিপ্লবদা কিন্তু ছোটনকে তোমাদের বাড়িতে নিয়ে আসা উচিত হয়নি। ওনার মতো দায়িত্ববান মানুষ কি করে সামাজিক অবস্থানের প্রশ্রয় দিলে ভাবতেই পারি না। তোমরা না মানলেও ওর হাতেই একটা ছেলের খুন হয়েছে, এটা তো সত্যি। ব্যাস, শুক্লা, চন্দনা, শ্রাবণীদি চিৎকার চেঁচামেচি, দরজার বাইরে স্টুডেন্টরা জমে গেছে। আমি তো প্রায় ফেলেই ওকে এখানে নিয়ে এলাম। যারা বলেছে তারা তো কিছু অন্যায় বলেনি। দেবলীনা, গৌতমের সাথে তো বাড়িতে যথেষ্ট বন্ধুত্ব আছে, ও কখনো কিছু বলেছে ছোটনের ব্যাপারে? না, ঠিক ছোটনের ব্যাপারে ডাইরেক্ট বলেনি, তবে পরশুদিন গৌতমটা ফোন করেছিল, জানতে চাইল স্কুলের শুক্লা ঠিক মতো ক্লাস করাচ্ছে। আমি তো অবাক হয়েছিলাম জানেন তো। গৌতমদা নিজেই বলল, ছোটন ফিরে আসার পর থেকে শুক্লা যেন তোমার খিটখিটে মেজাজে হয়ে গেছে। ভালো করে কথা বলে না, অকারণে ছেলেটাকে ধমক দেয়, সবসময় অ্যাবসেন্ট মাইন্ডে থাকে। মেনে নিতে পারছে না। ছোটনের এই বাড়িতে ফিরে আসাটা যদি ওর আজকের জীবনটাকে বেসুরো করে তোলে, এই সাজানো গোছানো সংসার, স্কুলের রেসপেক্টেড লাইফ, সবকিছু যদি নষ্ট হয়ে যায়। কিন্তু আমি কি করতে পারি ভাই? তোমার দাদাকে অনেক বুঝিয়েছিলাম ছোটনকে বাড়িতে এলো না, এটা কলকাতা নয়,
মফস্বল সব, পাড়ার মধ্যে সবাই সবাইকে চেনে, আমার কথা তো পাত্তাই দিল না। শুক্লা বোধহয় কান্নাকাটি করছে, ওকে একটু দেখুন বলি। টোটোতে আসার সময় কাঁদতে কাঁদতে বলছিল, শয়তানটা নিজেকে শেষ করলো, বাবা মাকে শেষ করেছে, এবার আমাকেও করবে। পুতুল বাড়িতে নেই, ও কৃষ্ণপুরীর সাথে কথা বলে যদি শুক্লা একটু হালকা হয়। না না, শিশুতীর্থ স্কুলের টিচার রিক্রুট হবে, ওখানে ইন্টারভিউ দিতে গেছে। আসলে তো সময় হয়ে গেল বোধহয়। তুমি বসো, আমি তোমাকে একটু চা বানিয়ে। না বৌদি, জাস্ট টিফিন করেছি। ও আচ্ছা, আমি শুক্লার কাছে যাচ্ছি, তুমি বসো। আমার মেসেজটা পড়েছো গৌতম দা? বৌদির ওখান থেকেই বলছি, তুমি আসতে পারলে ভালো হতো। দেরি হবে। ঠিক আছে, রাখছি। মা, মা তুমি কোথায়? মা, মা, কি হলো? মা ছোট্টা, ছোট্টা চলে গেছে। চলে গেছে? এবার খুশি তো তোমরা? শান্তি পেলে তো? চলে গেছে মানে কোথায় চলে গেছে? জানি না, ছোট্টাও জানে না, তবু চলে গেছে। সারা জীবনের মতো চলে গেছে। তোমাদের প্রত্যেকের তো এত প্রবলেম হচ্ছিল, হাই সবাইকে ফ্রি করে দিয়ে চলে গেছে। হয়তো মরেও যেতে পারে। তোকে কে বললো যে ছোট চলে গেছে? বাইরে কোথাও যেতে পারে, কালকে মতো। না, কালকের মতো না, আজ ছোট্টা একা গেছে, আর একেবারেই চলে গেছে। এই দেখো, দেখো ছোট্ট আমাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। জানি ইন্টারভিউয়ের সময় 2-3 ঘন্টা মোবাইল অফ থাকবে, সেই সময়টা বেছে নিয়ে মেসেজটা ছেড়ে রেখেছে। কতবার করে ফোন করেছি, ফোন সুইচ অফ। ছোট কখন বেরিয়েছে আপনি জানতেন? গতকালের মতো আজ সকালে ও আমার ফোন করেছিল, এখন 10:30 হবে। ফোন করেছে কেন? মায়ের রান্নাঘরে ছোটকার প্রবেশ নিষেধ ছিল, ছোটকার খাবার ঘরে পৌঁছে যেত, মাই দিয়ে আসতো, কিন্তু ওই ঘরে, বুঝতে পারছো? তাই ছোটকারও মায়ের সাথে কথা বলতে বলে ফোনে কথা, একটা ফোনও দিয়ে রেখেছিল। একটা মানুষ তার নিজের বাড়িতে নির্বাসনে দিন কাটাচ্ছিল। এখন সবাই মিলে আমাকে বলে যাও, আমি কি করবো? কি কথা ছিল আমার? হ্যাঁ, তোর ছোটটাকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতাম। তুই বুঝিস ছোটনের জন্য আমাদের কত সমস্যা। এই যে দেবনীরাকে জিজ্ঞাসা কর, আজ স্কুলে ঠাকুরজির সাথে কি হয়েছে। পিসিমণি কোথায়? কোথায়? ভেতরে? পিসিমণি, পিসিমণি, কি হচ্ছে? মায়ের কথা না হয় ছেড়েই দিলাম, মা না হয় অন্য বাড়ির মেয়ে, কিন্তু তুমি, তুমি তো এই বাড়ি। ছোটটা তো তোমার ভাই, একসাথে ছোটবেলায় কত আনন্দে দিন কাটিয়েছো, তুমিও মেনে নিতে পারলে না? তুমিও পারবে না। যেদিন তোর মাথা থেকে এই বিপ্লবের ভূত নামবে, তমগ্ন 4টে কথা বলবে, সেদিন তুইও বুঝবি সোশ্যাল এক্সিস্টেন্স কাকে বলে। পুতুল, পুতুল, ছোটকা তোমাকে কি জানিয়েছে? কখন মেসেজটা সেন্ড করেছে? টাইমটা দেখো। কোথায় যাচ্ছে সে বিষয়ে কিছু বলেছে কি? না, কিছু বলেনি। আমি জানি তো ছোটটা কিছু জানাবে না। রাখলাম, ছোটকা তোমাকে কিছু বলেনি? এত বড় একটা ডিসিশন নিল। ছোট গতকালের মতো আজ সকালেও আমায় ফোন করেছিল, তখন আমি রান্না করছি। গতকাল বলেছিল আমি বাইরে যাচ্ছি, ফিরতে রাত হতে পারে, চিন্তা করো না। আর আজ বললো আমি যাচ্ছি, আমার জন্য ভেবো না। তার মানে গতকাল যেখানেই যা বাড়ি থেকে এটা কনফার্ম ছিল, আর আজ ফিরবে না বলে ওর জন্য ভাবতেও না করে দিয়েছে। ছোটটা কি সব আপনার অন্ত করে দিল? আজে বাজে চিন্তা করো না পুতুল, শুধু তুমি জানো। তাই বাদবাকি সকলকে বলছি, ছোটকা গতকাল আমার সাথে বেরিয়েছিল। তোমার সাথে? কোথায় গিয়েছিলে তোমরা? ছোটকাকে নিয়ে আমি লালিগ্রামে গিয়েছিলাম। লালিগ্রামে? কি আছে সেখানে? কি নয় দেবলীনা পিসি? বলো কি
যে ছেলেটির মৃত্যুর জন্য ছোটকারা দায়ী তার মা বাবা আছেন সেখানে। নিজের চোখে দেখতে গিয়েছিল হতভাগ্য পরিবারের পরিণতি। কি দেখলো? একমাত্র ছেলেকে হারিয়ে অসহায় বাবা মা কেমন আছে? ও কি বুঝবে? ও কাকে বলে না পিসিমণি, অনুতাপের অনেক রকম থাকে। ছোটকা হয়তো ওর পাপের প্রায়শ্চিত্তকে স্পর্শ করে মার্জনা চাইতে গিয়েছিল। এত বছর পরও ছোটকে সবাই সেই ভয়ঙ্কর রাতের চোটকাই ভাবছি। হ্যাঁ, অঙ্গুর গৌরব রায়কে ভাবতেই পারছি না। আমিও ঠিক না বুঝে উঠতে পারিনি ছোটকা ওখানে কেন গিয়েছিল। ওই বাড়িতে গিয়ে আমার খুব খারাপ লাগছিল। অত্যন্ত দরিদ্র অবস্থা। ভদ্রমহিলা মানে ছেলেটির মাও বেঁচে নেই, বাবাও মৃত প্রায়। তুমি কালই আমাকে এই কথাগুলো কেন জানালে না? তখন ছোটকা নিষেধ করেছিল বারবার কাউকে যেন কিছু না বলি, তাই তো পুতুলকেও কিছু জানায়নি। তোমরা সবাই সমান, সবাই স্বার্থপর। এখন বুঝতে পারছি ছোটকা নিজের চোখে আমাদের দেখতে চেয়েছিল। এটাও হয়তো অনুশোচনার একটা প্রকাশ। তবে লালিগ্রাম থেকে ফিরে আসার সময় এতটা রাস্তা, প্রায় 3.5 ঘন্টা পথ তো হবে। ছোটকা কিন্তু একটা কথা বলে, তোমার বোঝা উচিত ছিল ছোটকার মধ্যে একটা জ্বর চলছে। ওকে দোষারোপ করছিস কেন? ছেলেটার বাবাকে দেখে ছোটনের পাপবোধ জন্মে থাকলে সেটাই তো স্বাভাবিক। আমাদের বাবা মা তো ওর জন্যই অকালে চলে গেলেন। ঘর থেকে বেরিয়ে বারান্দায় পর্যন্ত বসতেন না। এই বোধহয় কেউ দেখে ফেলবে। এমনকি আমার বিয়েতে আত্মীয় স্বজনদের পর্যন্ত নিমন্ত্রণ করেননি এই কারণে, যদি কেউ এসে মাকে ছোটনের কথা জানতে চায়। আমরাও তো সবাই কাল কুঠুরিতেই বাস করছিলাম, বুঝিস? তুই বুঝিস এসব? অমুক লোকে দায়ী করছে। না না, ওর কেন দায় থাকবে বলো? ছোটকা ওর কে? ছোটকার বাপ ছোটকা আজীবন করে বেড়াবে। এটাই ওর মেয়ে। ছোটন আসার আগে থেকেই তুই বড় বড় ভাষণ দিচ্ছিস। আমার মতো বয়সও স্বামী, সংসার, শ্বশুর বাড়ি, বাচ্চা, চাকরি, দেখবি দেখার দৃষ্টিটাই পাল্টে গেছে। প্লিজ শুক্লা, একটু চুপ কর এখন। পুতুল, নিজেদের মধ্যে তর্ক করতে লাভ নেই। এখন কি করবে সেটা ভালো। বাবাকে জানিয়েছি। পুতুল আমাকে ফোন করতে আমি প্রথমেই কাকুকে কল করি, রিং হয়ে গেল, ধরেননি। মনে হয় ক্লাসে ছিলে। বাবা জানে না, সেটা তো এতক্ষণে জানলাম। হ্যাঁ, কাউকে ফোন করতে হবে না, আমিই করছি। বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ছোটকা চলে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়িতে এখন শান্তি আর শান্তি। ছোটনের ভয়েস মেসেজটা শোনা তো। শোনো, সবাই শোনো। পিসিমণি, তুমিও শোনো। ঝিমটি, ছোটকা বলছি, ওকে না জানিয়ে চললাম আমি এক নতুন পথে। জানি কষ্ট পাবি, কাঁদবি, কিন্তু বিশ্বাস কর এটা খুব প্রয়োজন ছিল। হাসিনি তো ছোটকা বলে আতুরে ডাক আমাকে নতুন করে বাঁচতে বলে। আমাকে নিয়ে সবাই খুব বিব্রত, দিদি তো সবচেয়ে বেশি। দিদির চোখে এক অজানা ভয়। এইসব কিছু আমি আর চাইব, নিজের প্রিয়জনদের ক্ষতি করে থাকা যায় না, তখন দূরে চলে যেতে হয়। বলতে পারিস সত্য দর্শন করতে চলল, নিজের বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যতের সত্য দর্শন, যা আত্মদর্শনও বটে। ইয়ার তমগ্ন আমার জন্য অনেক চেষ্টা করেছিস, কিন্তু সার কথা বলে অন্যকে ভাজার চেষ্টা করেও সত্যকে দেখাতে পারে। নিজের মন যখন তা দেখতে চায় তখন সে দেখায়। তাই আমি বেরিয়ে পড়লাম। অমুককে বলিস ওর খোলা আকাশের প্রজেক্টে আমার কথাগুলো যেন বলে।
আজ হয়তো কিছুই হবে না, তবে একজন যদি উপলব্ধি করতে পারে সেখানেই না। তুই ভাবছিস আমি কিভাবে থাকবো? ও ঠিক ম্যানেজ হয়ে যাবে। জানিস তো, সুখ হলো সবটাই মনের ব্যাপার। নিজের মনকে বোঝাতে পারলেই সুখে থাকা যায়। চলি, দেরি হয়ে যাচ্ছে। তোরা সবাই ভালো থাকিস। অন্ধকার করে বসে আছো, রাত অনেক হলো। তুমি শুয়ে পড়ো, আমার ঘুম আসছে না। পুতুলটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সব আমার জন্য হলো, তাই না? আমি যদি এইরকম ব্যবহার না করতাম, আর একটু ভালো করে কথা বলতাম, তাহলে না বসুধা, এমনটাই হতো। তবে পরে হলে আরো বেশি খারাপ। তোমার চোখে তো আমি একজন স্বার্থপর মানুষ। তোমাদের সকলের আপত্তি থাকা সত্ত্বেও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ কাটানো ভাইকে বাড়িতে নিয়ে এলাম। এটা কথা শুনতে আজকে আমার ভালো লাগছে না। প্লিজ একটু একলা থাকো। আজ তো তোমার একলা থাকার রাত নয়, আজ আমার অনেক কিছু বলার রাত, তোমারও অনেক কিছু জানার রাত। আমি সত্যি আর পারছিলাম না। যেদিন থেকে তুমি বললে ছোটকে বাড়িতে নিয়ে আসবে, ঠাকুরজি প্রতিদিন আমার ফোন করে বলতো, দাদাকে বোঝাও ছোটকে কলকাতার কোনো একটা মেসে রেখে আসার জন্য। পাড়া প্রতিবেশীরা সবাই ওকে নিয়ে আলোচনা করছে। আমি বুঝতে পারতাম ছোট এখানে এলে প্রত্যেকের কাছে অসম্মানিত হবে। ভাবলে আমাকে সব সময় করে করে খেত। আমি সব বুঝতাম, তারপরে ছোটনকে কেন বাড়িতে নিয়ে এলাম জানো? ছোটন যদি পরিবার থেকে আলাদা থাকতো, তাহলে নিজে থেকে ওর বর্তমান সামাজিক অবস্থানটা বুঝতে পারত। কি বলতে চাইছো? আমি চেয়েছিলাম ছোট নিজেকে নিজে উপলব্ধি করুক, ও দেখুক এতগুলো বছর পর ওর অস্তিত্বহীন বর্তমান। এখানে কাউকে কিছু দেবারও নেই, পাওয়ারও কিছু নেই। তার মানে তুমি ইচ্ছে করে ওকে একটা শূন্য পৃথিবীতে এনে দাঁড় করিয়ে দিয়েছিলে? এ তোমার কেমন চাওয়া? আমি অঙ্কের শিক্ষক, জীবনে কখনো হিসেব ভুল করিনি। আজ এই প্রান্ত বেলায় এসে ভুল হবে। ছোটনকে যদি বাড়িতে মানতাম, তাহলে তোমার উপর রাগ হতো, না জন্মাতো। ও ভাবতো তুমি হয়তো ওকে প্রাপ্য থেকে বঞ্চিত করেছো। এই বাড়িটা তো ওর। ছোটন কাল লালি গ্রাম গিয়েছিল, শুনেছি, এটারও প্রয়োজন ছিল। ওর জন্য একটা পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাদের বর্তমান সংকট ও নিজের চোখে দেখা দরকার। তোমাকে একটা কথা বলিনি? পরশু আমি ব্যাংকের লকারে গিয়েছিলাম। জানি, কেন গিয়েছিলে তাও অনুমান করতে পারি। বসুধা, তোমার সাথে 25 বছর যাপন করছি, তোমাকে আমি বুঝবো না তো কে বুঝবে বলো তো? আমি তোর মায়েরই মতো, বলো। যতই অপরাধ করুক, কোন মা তার সন্তানকে দোষী নজরে দেখে বলো তো? 10টা বছর তো অনেক কষ্ট করলো, তারপর যখন ওইখানে এসে দেখছে সবাই সবাই ওকে অপমান করছে, অসম্মান করছে, মানে যদি কিছু একটা করে বসে, তার চেয়ে দূরে কোথাও গিয়ে
চলে যাক, ওর বৌদিদের উপরে হাজার অভিমান নিয়েও চলে যাক। তুমি বলো বলো, আমি তো ভুল চেয়েছি। না না, আমিও সেটাই চেয়েছি। ছোটন তোমার উপর অভিমান করে চলে যায়নি, ও গেছে নিজের বেঁচে থাকার তাগিদে। ছোটন এখানে না এলে বুঝতেই পারতো না যাবজ্জীবন কাটানোর পর ওর জীবনে স্বাভাবিক ছন্দ ফিরে আসা মানে আমাদের ছন্দ ফিরে পাওয়া। সন্তানের শিক্ষার অভাব যেন অভিভাবকদেরই দান, ও যে এক অসম্মানিত তা নয়, গোটা সমাজ আমাদের দিকে তর্জনী করছে। বিচারে মানুষ নিজের বিচারকে খুব কম অনুসরণ করে, তাই তো ঈশ্বর ওকে মঙ্গলের জন্য মুক্তির পথ দেখানো পথ ছিল না। বাবা, তুই এখনো ঘুমোসনি? না, তোমরা দুজনেই চেয়েছিলে ছোটটা চলে যাক, তাহলে নিয়ে এলে কেন? চেয়েছিলাম বাড়ি থেকে ওর মাথুরি শুরু করো। এখানে ভিক্ষা পাত্রর অর্ধেক পূর্ণ হয়েছিল, এরপর কোনো অজানা ঠিকানা খুঁজে নি। ছোটকার নতুন ভাবে বেঁচে ওঠা কি এই বাড়িতে থেকে হতো না? না, হতো না। উনিকে কেউ ভুলতে পারেনি। কোনো না কোনো সময় এই প্রসঙ্গটা উঠে আসতো। আমরা যখন একজন মানুষকে প্রাণ ফিরিয়ে দিতে পারি, সেটা কেড়ে নেবার অধিকারও আমাদের কারণ। এর শাস্তি তোকে আজীবন বইতেই হবে। ছোটকা কোথায় যাবে, কি খাবে, কি করে চলবে, একবারও ভেবে দেখেছো তোমরা? কয়েকদিন কষ্ট হবে, নিদারুণ কষ্ট। হয়তো হয়তো না খেয়ে থাকবে, চায়ের দোকান, রাস্তার হোটেলে মুটে মজুর ঠিক টিকে যা। ও প্রায়শ্চিত্ত করতে চাইছে রে। তখন ছোটকার বালিশের নিচে পেয়েছিলাম তোমার একটা চিঠিও আছে। বৌদিদি, মা, এই গয়নাগুলোর অধিকার এখন আমার বলি সব ছিনটিকেই দিয়ে গেলাম ওর বিয়ের উপহার হিসেবে। পারলে ক্ষমা করো, প্রণাম নিও। তাহলে তাহলে ওরা এখন কিভাবে চলবে? একটা পেট তো ঠিক উপায় খুঁজে পাবো। ছোটকা সুস্থ ভাবে বেঁচে থাকবে তো? বেঁচে থাকা কাকে বলিস? এতগুলো বছর তো জীবিত ছিল, বেঁচে ছিল কি এখন বাঁচার সংজ্ঞা খুঁজতে গেল? আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, সব বুঝেও মনটা কিছুতেই বুঝতে চাইছে না। এত রাতে ছোটটা কোথায়, কিভাবে আছে? ঈশ্বরের কাছে প্রার্থনা কর ছোটন যেন অনুতাপের আগুনে শুদ্ধ হয়ে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ান। একটা কথা বলি, আমাদের এই বাড়িটার একটা নাম রাখো, ঝিমটি। জানি না ছোটন আর কোনোদিনও ফিরে আসবে কিনা। যখন আমরা থাকবো না, শুধু এই ঝিমটি নামের বাড়িটাই ছোটনের জন্য অপেক্ষায় থাকবে। ওদের পরিচিতিটা একটু দিয়ে দিচ্ছি। দেবায়ন চক্রবর্তী, শ্যামশ্রী চক্রবর্তী,
অনুরাগ সরকার, আমি মঞ্চে ছিলাম না, মঞ্চের বাইরে ছিলাম, অশোক ব্রহ্ম, সজল চন্দ্র, মলয় ঘোষ, স্নেহাশ্রী ভৌমিক, শ্রীপর্ণা ব্রহ্ম, অনিন্দিতা ধর। এছাড়া আলোতে ছিলেন পঙ্কজ মৈত্র, আবহ প্রলয় চক্রবর্তী এবং কারিগরি সহায়তা বিকাশ চন্দ্র সরকার।